সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব কিছু কমন অংশ, কিছু সমস্যা নিয়ে, যেটা স্টুডেন্টরা সবসময় ফেস করে এবং সবসময় জানায় যে তাদের এই জিনিসগুলোতে প্রবলেম আছে। এবং এটা একটা বোনাস ক্লাস আসলে সবার জন্য, তো সবাই একটু খেয়াল করি। যেমন এখানের মধ্যে কিন্তু কিছু শিক্ষার্থীদের প্রশ্নের উত্তরও চলে আসবে। যেমন একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল থার্মোস্ট্যাট নিয়ে, যে থার্মোস্ট্যাট কী জিনিস। তো সবাই বুঝতে পারবে আশা করি, কোনো সমস্যা নেই, যেহেতু সবাই আজকের ক্লাসে এটা কম বেশি অধ্যায় 6 সম্পর্কে একটু থেকে একটু হলো ধারণা আছে। ধরো এটা হলো লোহা, একটা দণ্ড, সেটার সাথে তামার তৈরি আর একটা দণ্ড যদি আমি এইভাবে জোড়া লাগাই, তাহলে এই জিনিসটাকে বলা হয় একটা কাপল। হ্যাঁ, এই কাপলটার একটা মজার ব্যাপার হলো লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ হচ্ছে 11 × 10⁻6 কেলভিন ইনভার্স বা পার ডিগ্রি সেলসিয়াস, যেটাই বলো। আর তামার হচ্ছে 16.7 10⁻³ কেলভিন ইনভার্স। তো দুইটার দৈর্ঘ্য প্রসারণ সহগ দুই রকম, তার মানে তাপমাত্রা বৃদ্ধিতে দুইজন রিয়্যাক্ট করবে দুই রকম ভাবে। হ্যাঁ, তো দুইজন রিয়্যাক্ট করবে দুই রকম ভাবে। তো থার্মোস্ট্যাট এই নীতির উপরেই বানানো হয়। তাপমাত্রা যদি বৃদ্ধি করা হয়, ধরি এটা কোনো একটা বর্তনীর অংশ হিসেবে আছে, বর্তনীর শুরু বর্তনীর শেষ। হ্যাঁ, তো কোনো কারণে অতিরিক্ত তাপমাত্রা বেড়ে গেল। তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে তখন দেখা যেতে পারে যে এই লোহা আর তামার যে দৈর্ঘ্য প্রসারণ সেটা দুই রকম হবে, অবশ্যই দুই রকম হবে। তো দুই রকম হওয়ার কারণে দেখা যায় তারা এইভাবে বেঁকে যায়। তারা কি হয়ে যায়? এইভাবে বেঁকে যায়। ধরো তামার দৈর্ঘ্য প্রসারণটা বেশি আর লোহার দৈর্ঘ্য প্রসারণটা কম, তাহলে তামা বেশি বৃদ্ধি পাবে, লোহা বৃদ্ধি পাবে কম। তাহলে এই ধরনের একটা কার্ভ সৃষ্টি হবে। তামাটা থাকবে বাইরের দিকে, তামাটা থাকবে কোন দিকে? বাইরের দিকে। আর লোহা থাকবে ভেতরের দিকে। এভাবে বেঁকে গেল। তো এটা যদি এরকমভাবে বেঁকে যায়, তখন তোমরা নিজেরাই চিন্তা করো, এই বর্তনীর সংযোগটা ছুটে যাবে না? তখন বর্তনীর সংযোগটা কি হয়? যে ছুটে যায়। তো ছুটে গেলে তখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তো এইভাবে থার্মোস্ট্যাটের সাহায্যে সুইচ বানানো সম্ভব। কোনো একটা রেফ্রিজারেটর কোন দেখবা, বর্তমান যে রেফ্রিজারেটরগুলো এগুলো অনেক সময় আধুনিক ধরনের হয়, এবং দেখবা এটা কিছুক্ষণ রেফ্রিজারেটরিং চালানোর পর বন্ধ থাকে, আবার একটু পরে আবার চালু হয়, আবার বন্ধ থাকে, আবার একটু চালু হয়। সেখানে কিন্তু থার্মোস্ট্যাটের ব্যবহার আছে। কীরকম? যখন এটা অনেকক্ষণ ধরে চলে তখন সেখানের মধ্যে যে উত্তাপটা সৃষ্টি হয়, সেই উত্তাপের কারণে সুইচটা বেঁকে যায়, ওখানে ভেতরকার সুইচটা বেঁকে যায়। আবার যখন পরিস্থিতি ঠান্ডা হয়ে আসে তখন এটা আবার আগের মতো হয়ে গিয়ে কানেকশানটা কন্টিনিউ করে, তখন আবার তড়িৎ প্রবাহ শুরু হয়। এটার সাহায্যে মোটরের তুমি অটো সুইচ বানাতে পারবে। মোটরের অটো সুইচ বলতে কীরকম? দেখা যায় একটা মোটর 2 ঘন্টা চলার পরে এটাকে বন্ধ করে দিতে হবে। এখন একজন মানুষ প্রত্যেকবার গিয়ে এটাকে অন করো আবার অফ করো, ঝামেলা। তো এখন অটো সুইচে কী হয়, এটা 2 ঘন্টা পর পর অটোমেটিক নিজে বন্ধ হয়ে যায়, কারণ 2 ঘন্টা এটা যে তাপটা উৎপন্ন হয় সেই তাপে এটাই বেঁকে যায় এবং তখন কানেকশানটা কেটে যায় এবং তখন তড়িৎ প্রবাহটা বন্ধ হয়ে যায়। তো এটা ছিল থার্মোস্ট্যাট বা থার্মোকাপল। এখন থার্মোকাপলের আরও একটা উদাহরণ আছে, একটু দেখি। ধরো এটাকে তাপ তড়িৎ ক্রিয়া বলে অনেকে। লোহার তৈরি একটা বস্তুর সাথে তুমি তামার তৈরি একটা বস্তুর এভাবে একটা কানেকশন ক্রিয়েট করলা। এটা তামা আর এটা লোহা। দেখা গেছে তুমি যদি এই কাপলটার এই যে সংযোগস্থল আছে, ধরো তুমি এখানে 0°C তাপমাত্রার বরফ রাখলা আর এখানে তুমি 100°C তাপমাত্রার ফুটন্ত পানি রাখলা, তখন দেখা যাবে দুটার সংযোগস্থলে তাপমাত্রার পার্থক্যের জন্য এখানের মধ্যে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে, এখানের মধ্যে একটা তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তো তড়িৎ প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে যাবে? স্যার আমরা সবাই কম বেশি জানি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহের সাথে জড়িত। তো তড়িৎ প্রবাহের সাথে ইলেকট্রন প্রবাহ একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। তো এখানে দুইটা ধাতুর ইলেকট্রন আসক্তি দুই রকম। তোমরা ইলেকট্রন আসক্তি সম্পর্কে শুনেছো পর্যায় সারণীতে, যে কোন একটা ধাতুর ইলেকট্রনের প্রতি চাহিদা বা এখানে মুক্ত ইলেকট্রনের পরিমাণ কিছু ব্যাপার থাকে। তো ইলেকট্রনের প্রতি আসক্তি দুইজনের দুই রকম। যখন সেখানের মধ্যে যখন দুইজনের মধ্যে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি করার জন্য আমি যখন একটা এখানের মধ্যে তাপমাত্রা একটা পার্থক্য দিব, তাদের মধ্যে একটা ইলেকট্রন আসক্তির পার্থক্যের কারণে এখানে দুটো বিভব পার্থক্য সৃষ্টি হবে। দুটো কি সৃষ্টি হবে? বিভব পার্থক্য। এবং বিভব পার্থক্যের জন্য এখানে তড়িৎ প্রবাহ হয়। এখানে আরও একটা উল্টা করেও কাজটা করা যায়। আমি তড়িৎ প্রবাহটা বাইরে থেকে দিলাম,
আমি তড়িৎ প্রবাহটা এক্সট্রা আমি জেনারেট করলাম, বাইরে থেকে কোনো একটা ব্যাটারি বা কোনো একটা কোষের সাহায্যে দিলাম, তো তখন দেখা যাবে অটোমেটিক এদের সংযোগস্থলে তুমি যদি আগে থেকে বরফ আর ফুটন্ত পানি না রাখো, তাও দেখা যাবে দুইটা সংযোগস্থলে তাপমাত্রার একটা পার্থক্য হয়ে গেছে কি, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বাইরে থেকে দিলে, তাহলে এটাকে তাপ তড়িৎ ক্রিয়া বলতেছে। মানে তাপমাত্রার পার্থক্যের মাধ্যমে তুমি এখানে তড়িৎ প্রবাহ ক্রিয়েট করছো, অথবা তড়িৎ প্রবাহ ক্রিয়েটের মাঝখানে দুই জায়গায় তুমি তাপমাত্রা পার্থক্য সৃষ্টি করছো, ঠিক আছে। তো এখানে ইলেকট্রন আসক্তির একটা ফ্যাক্ট, দুইটা পদার্থের কি ইলেকট্রনের প্রতি আসক্তি কীরকম, তারপর বিভব পার্থক্য একটা ফ্যাক্ট জিনিস। তো এইসব মাধ্যমে তাপতড়িৎ ক্রিয়া জিনিসটা আসে আর কি। তো এটা হচ্ছে একটা একদম বেসিক একটা কনসেপ্ট দিলাম। তারপর আসতেছে এখান থেকে কথায় কথায় কোষের কথা বলেছিলাম আমি। কোষ কি জিনিস? কোষ মানে হচ্ছে স্যার, আমরা তোমরা অলরেডি ইয়েতে পড়েছো, এটা হচ্ছে এই চিহ্নটা তোমরা চিহ্ন রোধ। তো এখানে যে আমরা এই যে সেলগুলো লাগাই, সেল, সেখান থেকেই কোষ কথাটা আসছে, হ্যাঁ, বাংলায় কোষ কথাটা আসছে। এখন সেখান থেকে আরেকটা জিনিস আমরা পাই, ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। ইলেকট্রোমোটিভ ফোর্স এই কথার মানে হচ্ছে তড়িৎ চালক বল। বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্ট করেছেন যে এখানে পি একটা বিন্দু থেকে একটি একক ধনাত্মক আধানকে, একটি একক আধানকে সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার ব্যাটারি সহ বা কোষ সহ বর্তনী ঘুরিয়ে আবার যদি এখানে নিয়ে আসি, তখন আমার যে শক্তিটা খরচ হবে, মানে সমগ্র বর্তনী ঘোরাতে আমার যে শক্তিটা খরচ হবে, সেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল। হ্যাঁ, তো এটাকে আমরা সাধারণত ভোল্ট এককে প্রকাশ করা হয়। এটা বল হলেও সেটাকে কিন্তু ভোল্ট এককে প্রকাশ করা হয়, ঠিক আছে। তো তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক, ওটা অনেক, এটার অনেক নাম আছে, তড়িৎ চালক শক্তিও বলে। তো এটার এককটা ভোল্ট দিয়ে প্রকাশ করে আর কি। তো তোমরা পরবর্তীতে জানবে, যেমন ধরো কোনো একটি কোষের, যেমন একটা সংজ্ঞা দিই, কোনো একটি কোষের ইএমএফ 10 ভোল্ট বলতে কি বুঝো? এটার উত্তরটা হবে এরকম যে এক কুলম ধনাত্মক আধানকে কোষের ওই বর্তনীর, কোষ সংযুক্ত বর্তনীর কোন একটি বিন্দু থেকে সমগ্র বর্তনী, কোষ সমেত সমগ্র বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে 10 নিউটন বল বা 10 জুল শক্তি খরচ হয়, ঠিক আছে। 10 জুল শক্তি খরচ, 10 নিউটন বল না, 10 জুল শক্তি খরচ হয়, তখন তাকে তড়িৎ চালক শক্তি বলে। এই জিনিসটাকে তড়িৎ চালক শক্তি বলে। তো তড়িৎ চালক শক্তি সংজ্ঞাটা আমরা এভাবে দিয়ে থাকি। জুল ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম, জুল পার কুলমকে ভোল্ট বলে, 1 জুল পার 1 কুলমকে বলা হয় 1 ভোল্ট। হ্যাঁ, তো এটা হলো ইএমএফ কি জিনিস। তারপর থার্মোস্ট্যাট সম্পর্কে বললাম, ইএমএফ সম্পর্কে বললাম, থার্মোকাপল সম্পর্কে বললাম। স্টুডেন্টরা অনেক সময় আরেকটা জিনিস, যেমন এই যে আলফা বিটা গামা, এই যে দৈর্ঘ্য প্রসারণ সহগ টহক, এগুলো নিয়ে কথা বলতেছি, এখানে স্টুডেন্টরা আরও একটা সমস্যার কথা বলে। খুঁটির একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে। ধরো এটা একটা বৈদ্যুতিক খুঁটি, এটাও একটা বৈদ্যুতিক খুঁটি। আমি বেসিক কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, তোমরা ম্যাথটা দেখে নিবা। ধরো এই এটার থেকে এই তার থেকে এটার দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার। তো আমরা জানি বৈদ্যুতিক খুঁটির তারগুলো 30 মিটার, দুইটা খুঁটির দৈর্ঘ্য হলেও এখানে কিন্তু 30 মিটার তার লাগানো থাকে না, আরও বেশি তার লাগানো থাকে। দেখবে একটু স্ল্যাগ হয়ে আছে, ঝুলে আছে একটু। তো ঝুলে থাকার কারণ কি? বা ঝুলে না থাকলেও লুজভাবে কানেক্টেড, মানে একটু হালকা। কেন? যখন শীতকাল চলে আসে তখন দেখা যায় তারের দৈর্ঘ্য সংকুচিত হয়ে যাচ্ছে, তো তখন খুঁটির মধ্যে তার টান টান হয়ে যাবে এবং টান টান লেগে এটা ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে। তো তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে দিয়েছে 16.7 ইন্টু 10⁻⁶ ক্যালভিন ইনভার্স বলে দিছে। তামার তার, এটা হচ্ছে তামার একটা তার, খুঁটি থেকে খুঁটির দৈর্ঘ্য 30 মিটার। সেখানে যে তারটা বর্তমানে লাগানো আছে তার দৈর্ঘ্য হচ্ছে 30.01 মিটার। তার বর্তমান দৈর্ঘ্য হচ্ছে 0.30, তার মানে আদি দৈর্ঘ্য হচ্ছে 30.01 মিটার। হ্যাঁ, তো একটু একটু স্ল্যাক করে লাগানো আছে আর কি, ঠিক আছে। আর 30 মিটার যদি এটা কোনো কারণে শীতকালে যদি বেশি সংকুচিত হয়ে যায়, তাহলে কিন্তু তার ছিঁড়ে যাবে, ঠিক আছে। খুঁটি তার উঠে চলে আসবে না, তার ছিঁড়ে যাবে আর কি। তো আমাকে বললো কোনো একটি অঞ্চলের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে হ্রাস পেয়ে 4 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, এরকম একটা বোর্ড প্রশ্ন আসছে মনে হয়। আমার সব তথ্য মনে নাই, আমি তা এভাবে বলার চেষ্টা করতেছি। তাহলে তাপমাত্রা পার্থক্য কত হলো? 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 4 ডিগ্রি সেলসিয়াস। আমি বলেছিলাম এরকম পার্থক্য, এটাকে আমরা কিন্তু ক্যালভিনও বলতে পারি।
26 ডিগ্রি সেলসিয়াসও বলা যায়, 26 কেলভিনও বলা যায়। হ্যাঁ, তাহলে ডেল থিটা পেয়ে গেলা। আমাকে বলা হয়েছে যদি কমে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে এসে যায় তাহলে এই তারটি কি ছিঁড়ে যাবে না ইনট্যাক্ট থাকবে বা অটুট থাকবে বা কোনো অপরিবর্তিত থাকবে বা নষ্ট হবে না, এরকম নানাভাবে আসতে পারে প্রশ্নটা। ধরো প্রশ্নগুলো ছিঁড়ে যাবে কিনা, তাপমাত্রা পরিবর্তন যদি 30 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে কি তারটি ছিঁড়ে যাবে, প্রশ্ন করা হলো। তাহলে আমরা কেমনে বের করবো সেটা? নতুন দৈর্ঘ্য ধরে নিলাম L2, নতুন দৈর্ঘ্য ধরে নিলাম কত? L2। আমার আদি দৈর্ঘ্য কত? L1। সূত্র হচ্ছে আমাদের জানা আছে আলফা L1 ডেল থিটা। হ্যাঁ, এখানে আমাকে একটু কারিশমা করতে হবে। কিরকম? আমি এখানে ডেল থিটার মান এখানে আমার বিয়োগ করে প্লাস আসছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি মাইনাস আনা দরকার ছিল আমাদের। কেন? তাপমাত্রা হ্রাস পেয়েছে তো আমরা সাধারণত এটা করি না, এই কাজটা এই ম্যাথটার জন্য একটু করতে হবে। কেন মাইনাস আনতে পারবা তোমরা একটু পরে বুঝবা। তাহলে -26 কেলভিন, কেমন? তো এখানে আমি বসালাম 30.01। তোমরা বলছো স্যার 30 বসান নাই কেন? 30 বসানোর কোনো সুযোগ নেই, কারণ তারের আদি দৈর্ঘ্য দরকার আমার খুঁটি থেকে খুঁটির দৈর্ঘ্য তো চাই নাই। এটা L1 আমরা কি বস্তুর আদি দৈর্ঘ্য, ঠিক আছে, ওই বস্তুর আদি দৈর্ঘ্য। বা আমরা যখন বিটা দিয়ে অঙ্ক করি তখন A1 হচ্ছে কি আদি ক্ষেত্রফল, বা আমরা যখন গামা দিয়ে কাজ করি V1 হচ্ছে আদি আয়তন। তো ওখানে আদি দৈর্ঘ্য যেটা ছিল সেটা এখানে বসবে। আলফার মান হচ্ছে 16.7 × 10⁻6 কেলভিন ইনভার্স। আদি দৈর্ঘ্য আবার 30.01। ধরো মিটার হলে মিটার দাও, একক দাও। অনেকে বলো যে একক দিবে নাকি দিবে না। স্যার কোনো সমস্যা নেই, তুমি যদি ম্যাথ ক্লিয়ারলি করতে পারো, ম্যাথ কোনো ভুল না করে করতে পারো, একক দাও, কোনো সমস্যা নেই। একক দিলে টিচারদের উপর একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হয়। আর দিতে না পারলে কোনো সমস্যা নেই, লাস্টে গিয়ে এককটা ঠিকভাবে দিলেই হবে। আর এটা -26 কেলভিন বসাও, ক্যালকুলেশন করে আমাকে জানাও আনসারটা কি আসে। আমি তোমাদেরকে একটা আনসার বলে দিই। ধরো এটার আনসার আসছে এই 30-এর থেকে ছোট, মানে খুঁটি থেকে খুঁটির যে দৈর্ঘ্য তার থেকে আনসারটা ছোট আসছে। তাহলে কি আনসার হবে তোমরা জানো? তাহলে আনসারটা হবে তারটি ছিঁড়ে যাবে। তারটি কি হবে? ছিঁড়ে যাবে। এটা যদি স্লাইটলি কমও আসে তাহলে তুমি কমেন্ট লিখতে পারবা তারটি ছিঁড়ে যাবে। ধরো আনসার আসছে 29.999, অনেকগুলো 9 আসছে, যেটাকে চাইলে 30 বলাও যায়, কিন্তু আমরা বলবো না, কারণ এটা বরাবর 30 হলেও ছিঁড়ে যাওয়ার চান্স আছে, কারণ তার পেঁচানোর সময় অনেক জায়গা লাগে। হ্যাঁ, তার পেঁচাতেও কিন্তু কিছু তার খরচ হয়। তো যাই হোক, এটা 29 স্লাইডলি, মানে 30 থেকে একদম অল্প কম আসলেও সেটা তুমি ডাইরেক্ট কমেন্ট করতে পারবে। তো এরকম কনফিউশন আশা করি দেবে না। আর 30 থেকে যদি বড় আসে তাহলে বলবে না, তারটি অক্ষত থাকবে। 30 থেকে যদি সামান্য একটু বড় হয় 30.0000001, ঠিক আছে, তাহলেও কিন্তু আমরা এটাকে বলতে পারবো যে না, তারটি অক্ষত থাকবে। ঠিক আছে, বোঝা গেছে সবাই? তাহলে আমরা এখন এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা দেখলাম, এটা ছিল খুঁটির ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো এই চ্যাপ্টার থেকে আরো অনেকে অনেক ধরনের প্রশ্ন করে, যেমন একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ছিল যে আমরা বলেছিলাম যে কোন তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইটের টেম্পারেচার সেম আসে। তো এটা হচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস আর -50 ডিগ্রি ফারেনহাইট, 40 ডিগ্রি ফারেনহাইট। এই তাপমাত্রায় সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেল একই পাঠ প্রদর্শন করে। স্যার একই পাঠ প্রদর্শন করে মানে পারদ একই অবস্থানে থাকবে। তুমি যদি একটা ওভাবে থার্মোমিটারটা বানাতে পারো তাহলে এই অনুপাতটা মানে -40টা যেখানে থাকবে দুটোটা মোটামুটি সেম অবস্থানেই চলে আসবে। এখন সেটা তোমার উপর ডিপেন্ড করছে, তুমি থার্মোমিটারটা কি ফারেনহাইটের ঘরগুলোকে বড় বড় দিছো না ছোট ছোট দিছো, এটার উপর ডিপেন্ড করে অনেক সময়। তারপর আসছে পানির ত্রৈধ বিন্দু। স্যার তোমরা দেখবা আইসক্রিম খাওয়ার সময় কিন্তু আইসক্রিমের, ঠিক আছে, আইসক্রিম থেকে একটা ধোঁয়া ওঠে, হালকা হালকা একটা ধোঁয়া ওঠে, অথবা বরফ, একদম বরফ ফ্রিজ থেকে বের করে এনে রাখছো, দেখবা হালকা হালকা একটা ধোঁয়া বেরোচ্ছে। এটা হচ্ছে বরফ আর বাষ্প একই মানে কি সহ অবস্থানে আছে। আচ্ছা, কোনো সময় পানি ফুটতে তো অবশ্যই দেখছো জীবনে কোনো না কোনো সময়, সেখান থেকে ধোঁয়া ওঠে না ফুটন্ত পানি থেকে? তার মানে এটা কি জলীয় বাষ্প, বাষ্প আর পানি একই পাশাপাশি আছে, মানে সহ অবস্থান করতেছে। তারপরে বরফটা কিছুক্ষণ রেখে দাও, দেখবো বরফ আস্তে আস্তে গলতে শুরু করছে, পানি হালকা হালকা পানি বরফটার গায়ে, বা বরফ আস্তে আস্তে গলে যাচ্ছে, একটু ছোট একটা টুকরা বরফ আছে, বাকিটা পানি হয়ে গেছে, তাহলে কি বরফ আর পানি একসাথে আছে। তাহলে এখন বিজ্ঞানীরা একটা বিশেষ একটা ধরো বক্স বানাইলো, সেই বক্সটা এমন যে সেখান থেকে চাইলে তুমি এর ভেতরে তুমি চাপের হ্রাস বৃদ্ধি করতে পারবা। তো বিজ্ঞানীরা চাইলে যে তিনটা অবস্থা, কঠিন তরল বায়বীয়, তিনটা একসাথে থাকে কিনা একটু দেখি দাও। তো
তো তারা এখানে চাপের পরিবর্তন করে দেখলো 10⁻³ মিলিমিটার হাইড্রোজিয়াম এই প্রেসারে, ঠিক আছে, এই প্রেসারে তোমরা জানো আমরা স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, তোমাদের জানা আছে না কথাটা? 76 সেন্টিমিটার পারদ চাপ বলে, অথবা 760 মিলিমিটার পারদ চাপ বলে এটাকে, যেটাকে আমরা সংক্ষেপে সাধারণত 1 ATM বলি, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, অথবা বলি 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, এটা বলি, অথবা বলি 101,325 কিলো প্যাসকেল, সবগুলো একই জিনিস, ঠিক আছে? তো 10⁻³ মিলিমিটার হাইড্রোজেন প্রেসার মানে খুবই সামান্য চাপ, মানে চাপ খুব কম, বায়ু চাপ এত লো হয়ে গেছে যে তখন এই টেম্পারেচারে, এই তাপমাত্রায় আর এই টেম্পারেচারে তখন পানি কঠিন তরল বায়বীয়, কঠিন তরল বায়বীয় তিনোটা অবস্থানে একসাথে থাকে, তিনোটা অবস্থানে একসাথে থাকে। আমরা জানি 0°C 273 কেলভিন বলে, এটা আসলে আমরা রাউন্ড আপ করে বলি, অ্যাকচুয়ালি কিন্তু 0°C সমান 273.16 কেলভিন, ঠিক আছে? তো এই যে এই স্পেশাল চাপে, এই স্পেশাল তাপমাত্রায় পানি যে কঠিন তরল বায়বীয় তিনটা অবস্থায় একই সাথে আছে, এই পয়েন্টটাকে বলে ট্রিপল পয়েন্ট বা ত্রৈধ বিন্দু। সেজন্য বলা হয় ত্রৈধ বিন্দুর তাপমাত্রা বলা হয় 273.16 কেলভিনকে বলা হয় পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা, ঠিক আছে? তো বলা হয় ত্রৈধ বিন্দু, শুধু ত্রৈধ বিন্দুতে কিন্তু শুধুমাত্র তাপমাত্রা থাকে না, ত্রৈধ বিন্দুর কিন্তু চাপও থাকে, চাপের মানটা হচ্ছে এটা। তাহলে স্পেশাল চাপ আর স্পেশাল টেম্পারেচারে পানি কঠিন তরল বায়বীয় তিনটা অবস্থায় একসাথে থাকে, এজন্য এটাকে বলা হয় ত্রৈধ বিন্দুর তাপমাত্রা। তো উল্টা জিনিস শিখাই, তো এটার উপর ডিপেন্ড করে বিজ্ঞানী কেলভিন সে বানাইছিল, একটা স্কেল বানাইছিল, আসলে কেলভিনটা তার নাম থেকে আসছে। তো আমি যেটা বলেছিলাম যে তুমি কোনো একটা বস্তু টেম্পারেচার কমাতে থাকো, কেলভিন স্কেলে যখন তুমি -273 কেলভিনে পৌঁছাবা, ঠিক আছে, তখন ইকুয়েশন অনুযায়ী কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যাওয়া উচিত, বা কোনো বস্তুর আয়তন 0 হয়ে যাওয়া উচিত। তো এটা তাত্ত্বিকভাবে দেখা যায় -273 কেলভিনে আসলে এখনো বিজ্ঞানীর অভাব পৌঁছাতে পারে না। কেন পৌঁছাতে পারে নাই? -273 কেলভিনে পৌঁছানোর বহু আগে সকল পদার্থ কঠিন পদার্থে পরিণত হয়ে যায়, যে কোনো পদার্থ, সেটা গ্যাস হোক, সেটা আর কঠিন পদার্থ থাকলে তো কঠিন, এই কলমটা কঠিন পদার্থ, এটাকে তুমি -273 না -1000°C নিয়ে গেলেও এটা কিন্তু কঠিন পদার্থ, +1000 নিয়ে ওটা গলে যাবে, কিন্তু -1000 কেলভিন ঠান্ডা করো এটাকে আরও, ঠিক আছে? এটা হয়তো সংকুচিত হবে, কিন্তু 0 তো হয়ে যাবে না এটার আয়তন। সেজন্য সমস্যা বেড়ে গেছে, একটা কনফ্লিক্ট। কি কনফ্লিক্ট? তারা গ্যাসের আয়তনটাকে, মানে বস্তুটাকে তারা গ্যাস রাখার চেষ্টা করতেছে, দেখতেছে যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে হয়তো আয়তন কমতে 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 0 হয়ে যেতে পারে, কিন্তু ওই গ্যাসীয় অবস্থায় তাকে রাখা যায় না, অনেক তাপ দিয়ে চেষ্টা করে দেখছে, মানে -273 আসার আগেই সে কঠিন পদার্থে পরিণত হয়ে যায়, ঠিক আছে? চাপের পরিবর্তন করেও দেখছে, কিন্তু হয় না এটা। তো এটা একটা তাত্ত্বিক হিসাবে রয়ে গেছে যে -273 কেলভিন তাপমাত্রায় কোনো পদার্থের আয়তন 0 হয়ে যায়, এটা তাত্ত্বিক হিসাব একটা। তো সেখান থেকে একটা কথা আসছে, তো -273 কেলভিন কথাটা আমি ভুল বলেছি, -273°C হবে কথাটা, -273°C তাপমাত্রায় পদার্থের আয়তন 0 হয়ে যায়, তো এটাকে বলে 0 কেলভিন, এটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। দেখতে ওকে মনে হচ্ছে না, ওকে বলি যে আমরা ওকে, আর আসলে এটা 0 কেলভিন বলছি, ঠিক আছে? -273°C তাপমাত্রায় পদার্থের আয়তন 0 হয়ে যায়, এই ঘটনাটাকে, মানে এই তাত্ত্বিক হিসাবটাকে পরম শূন্য তাপমাত্রা বলে, এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা বুঝলাম, পানির ত্রৈধ বিন্দু বুঝলাম, ঠিক আছে, রিলেটেড টপিকগুলো বুঝলাম। এখন আমাদের এটা টপিকটা ছিল, আর স্টুডেন্টদের আর কোনো কি প্রবলেমের কথা বলা ছিল আমাকে একটু চেক করে দেখি।
দুটি ভিন্ন ধাতুর সংযোগ স্থলে কিভাবে টেম্পারেচার পরিবর্তন হয়, একটা প্রশ্ন শোনা যাচ্ছে। দুটি ভিন্ন ধাতুর সংযোগ স্থলে স্যার ওটা চেঞ্জ হওয়ার উপায়টা হচ্ছে, আমি বলেছিলাম তড়িৎ প্রবাহ দিতে হবে। তড়িৎ প্রবাহ দিলে এরকম হয়। আচ্ছা, তাপমাত্রিক ধর্ম নিয়ে একটা প্রশ্ন আছে যে তাপমাত্রিক ধর্ম কি জিনিস। স্যার তাপমাত্রিক ধর্ম সম্পর্কে তোমাদের বইয়ে কি লেখা আছে জানি না, আমি সহজ ভাষায় আমার কথাটা বলছি। তাপমাত্রিক ধর্ম হচ্ছে যে তাপমাত্রার পরিবর্তনে কোনো বস্তু কিভাবে রিয়্যাক্ট করছে, আমরা কিভাবে রিয়্যাক্ট করি। আমাদের ঘাম হয় তাপমাত্রা যদি বেড়ে যায়, আবার যদি তাপমাত্রা কমে যায় আমরা ঠান্ডা লাগে, কাঁপি আমরা। সেরকম যে কোনো পদার্থের কিছু তাপমাত্রিক ধর্ম আছে। পারদের তাপমাত্রিক ধর্ম হচ্ছে তাপমাত্রার পরিবর্তনে তার আয়তন বাড়ে কমে। তোমার এটা কি তড়িৎ প্রবাহের যে রোধ, কোনো পদার্থের কিছু বৈশিষ্ট্য আছে যে তাপমাত্রা বাড়লে কমলে তার রোধের পরিবর্তন হয়। তারপর ধরো কিছু পদার্থ আছে তাপমাত্রা বাড়লে কমলে তার দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে। কিছু পদার্থ আছে তার তাপমাত্রা বাড়লে করে তার মধ্যে যে বায়ুচাপ, সেই বায়ুচাপের হ্রাস বৃদ্ধি ঘটে। তো এইগুলোকে কাজে লাগাই, এগুলোকে যদি কাজে লাগাই আমরা, ঠিক আছে, যে ধর্মকে আমরা যদি থার্মোমিটার, সব কিছু দিয়ে থার্মোমিটার বানানো যাবে কোনো কথা নেই, কিন্তু তাপমাত্রার পরিবর্তনে এই যে তারা রেসপন্স করতেছে তাদের এই ধর্মটাকে, যেমন এই রোধটাকে, এই আয়তন বৃদ্ধির এই ব্যাপারটাকে বা আয়তন হ্রাস বৃদ্ধির ব্যাপারটাকে বা দৈর্ঘ্য বৃদ্ধির ব্যাপারটাকে, বায়ুচাপ বৃদ্ধির ব্যাপারটাকে, এইগুলো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তার যে এই বিশেষ ধর্মটাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। কাজক্ষমতা শক্তি থেকে এখন আমি কিছু সমস্যা যারা ফেস করে সেই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি। এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে যে অর্থাৎ নবম দশম সবার জন্যই গুরুত্বপূর্ণ, সবারই মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে কিভাবে নিউক্লিয়ার পাওয়ার জেনারেট করা হয়। ধরো আমি আমার মতো একটা মডেল আঁকি, এটা একটা রিঅ্যাক্টর, এখানের ভেতরে রিঅ্যাকশনটা ঘটে, এখান থেকে যে তাপটা উৎপন্ন হয় সে তাপটা চলে যায় একটা স্টিম বয়লারে, এখানের মধ্যে পানি ফোটানো হয় এবং পানি ফোটানোর পর সেই পানি দিয়ে পরবর্তীতে সে পানির যে বাষ্প, সে বাষ্প দিয়ে কি করা হয়, এখান থেকে যে বাষ্পটা বের হয় সে বাষ্পটা সোজা ক্যারি করে নিয়ে যাওয়া হয় না আরেকটা প্রকোষ্ঠে, যেখানের মধ্যে একটা টারবাইন থাকে, এখানের মধ্যে একটা টারবাইন থাকে। আমি তো সিম্পলিফাই করে রাখতেছি স্যার, ঠিক আছে। এই টারবাইন ঘোরার কারণে টারবাইনের সাথে সংযুক্ত, ঠিক আছে, একটা কুণ্ডলী থাকে, যেটা তোমরা পরবর্তীতে যখন ইয়ে করবে তখন এই কুণ্ডলীটা একটা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে থাকে, সেখানের মধ্যে যখন এটা ঘুরে তখন সেখানে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। আচ্ছা, এটা একটু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে, আমি একটু দেখাই। এখন ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টর। এটা হচ্ছে স্টিম, ঠিক আছে, স্টিম প্রডিউসার, অনেকে এটাকে বয়লারও বলে, ওয়াটার বয়লার। টারবাইন, এটা হচ্ছে আর্মেচার, এটাকে বলে আর্মেচার, এটা হচ্ছে চুম্বক। হ্যাঁ, আর্মেচার আর চুম্বক। তো দেখো কি হচ্ছে, রিঅ্যাক্টরের মধ্যে তুমি লাগাই দিছো মারামারি। কীরকম মারামারি? ইউরেনিয়াম 235 এরে তুমি প্রচণ্ড বেগে একটা নিউট্রন দিয়ে আঘাত করছো। নিউট্রন ছিল, নিউট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। তো নিউট্রন দিয়ে আঘাত করছো, নিউট্রন দিয়ে আঘাত করার কারণে সেটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, সেখান থেকে আরও কিছু নিউট্রন উৎপন্ন হলো, আর প্রচুর পরিমাণ তাপশক্তি উৎপন্ন হলো। এই তাপশক্তিটা দিয়ে এই যে স্টিম প্রডিউসার, এই যে স্টিম, ঠিক আছে, পানিকে ফুটানো হলো, সেই পানি ফুটলো, ফুটে বাষ্প উৎপন্ন হলো, এর মধ্যে দিয়ে বাষ্পটাকে প্রবাহিত করে নিয়ে গেলা তুমি এই টারবাইনের কাছে। বাষ্পের প্রেসারে টারবাইন ঘুরতে শুরু করলো। টারবাইন যেহেতু ঘুরতেছে, টারবাইনের সাথে সংযুক্ত, বারবার ঘুরে যাচ্ছে, টারবাইন যেহেতু ঘুরতেছে টারবাইনের সাথে সংযুক্ত এই আর্মেচারটাও ঘুরছে। আমি আবার প্রথম থেকে বলছি, এখানে রিঅ্যাক্টরের ফলে রিঅ্যাক্টরে এই বিক্রিয়ার কারণে তাপ উৎপন্ন হলো, সেই তাপ দিয়ে তুমি পানি ফুটাই বাষ্প উৎপন্ন করলা, সেই বাষ্পের চাপে সে বাষ্প গিয়ে টারবাইনের উপরে চাপ দিল, সেই টারবাইন ঘুরতে শুরু করলো, তার সাথে সংযুক্ত একটা আর্মেচার আছে। আর্মেচারটা একটা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে যখন ঘুরে, তো এটা ফ্লেমিংয়ের একটা নীতি আছে, অনেকে জানো অনেকে জানো না, যখন জানবে তখন বুঝতে পারবে। ফ্লেমিংয়ের নীতিতে তড়িৎ চালক শক্তি তুমি বাইরে থেকে তুমি বল দিয়েছো, চুম্বক ক্ষেত্র আগে থেকে বসানো আছে, তার ফলে সেখানে তড়িৎ শক্তি উৎপন্ন হবে। এটাকে
অনেকে তারের চুম্বকীয় আবেশও বলে। হ্যাঁ, তো এই আবেশ প্রক্রিয়ার ফলে এখানের মধ্যে একটা তড়িৎ শক্তি উৎপন্ন হবে, সেই তড়িৎ শক্তি এবার বাইরে আমরা ক্যারি করে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো। এটা হচ্ছে জেনারেটর প্রসেস। এখন তুমি যেভাবেই বিদ্যুৎ উৎপন্ন করতে যাও না কেন, তোমাকে টারবাইন ঘুরাইতে হবে। তুমি বায়ু শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করবা, বিশাল বিশাল উইন্ডমিল লাগিয়ে দিয়েছে, সেটা ঘুরতেছে, সেটার সাথে যুক্ত টারবাইন ঘুরতেছে, বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। শুধুমাত্র সৌরশক্তি ছাড়া, সৌরশক্তি সূর্যের আলো যখন এসে পড়ে সেখানের মধ্যে কিছু থাকে, ইলেকট্রনিক চিপ থাকে, সেখান থেকে ইলেকট্রনের আদান প্রদান থেকে কিছু বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, সেটা দিয়ে আমাদের ঘরের লাইট ফ্যান চলে। তুমি দেখবা জলবিদ্যুতের সাহায্যে তুমি বিদ্যুৎ উৎপন্ন করতে চাও, তাহলে কিন্তু তাও তোমাকে টারবাইন ঘোরাতে হবে। ভূতাপীয় শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করবা, নিউজিল্যান্ডে আছে এরকম একটা, তো ওটা দিয়ে পানি ফুটায়, সে পানি বাষ্প দিয়ে টারবাইন ঘোরানো হয়। একই প্রসেস, মানে টারবাইন তোমার ঘুরাইতে হবে একমাত্র সৌরবিদ্যুৎ ছাড়া। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এখানের মধ্যে কিছু বোরনের দণ্ড থাকে, বোরন বা ক্যাডমিয়ামের দণ্ড থাকে, এগুলোর কাজ কি? এখানে দেখছো তোমাদের হয়তো চিত্রটা ওখানে দেওয়া আছে, আমি খুব সুন্দর চিত্র আঁকি, ঠিক আছে, ভয় পেয়ে যাও না এটা দেখে কেউ। তো বোরন বা ক্যাডমিয়ামের দণ্ড, এটা দিয়ে কাজটা কি স্যার? বোরন বা ক্যাডমিয়ামের দণ্ড হচ্ছে, ধরো এই বিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, চেরনোবিলের নাম শুনছো? বিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, হাউ টু কন্ট্রোল ইট? এটাকে তাহলে কন্ট্রোল কিভাবে করবা? এই বোরন বা ক্যাডমিয়াম দণ্ডগুলো এখানে বিক্রিয়াস্থল থেকে এই নিউট্রনগুলোকে শুষে ফেলবে, কারণ এই নিউট্রনগুলোই কিন্তু পরবর্তীতে গিয়ে আরও ইউরেনিয়াম দণ্ডকে আঘাত করে, এই ইউরেনিয়াম ইয়েকে আঘাত করে, তোমার পরমাণুকে আঘাত করে, সেখান থেকে আরও শক্তি উৎপন্ন হয়, আরও বেশি নিউট্রন উৎপন্ন হয়। একটা থেকে তিনটা থেকে কয়টা হবে তাহলে চিন্তা করো, নয়টা থেকে কয়টা হবে, 27টা থেকে কয়টা, 81টা, এইভাবে বাড়তে থাকবে এটা। হ্যাঁ, তো এটাকে কমানোর জন্যই আমরা কি করব, যখন আমরা দেখবো এটা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, সাথে সাথে এই রিঅ্যাক্টরে যে বোরন আর ক্যাডমিয়াম দণ্ডগুলো এভাবে নেমে এসে সকল ভয়েড জায়গাগুলো ফিল আপ করে দিবে, এবং ফিল আপ করে যাওয়ার ফলে সেখানে নিউট্রনগুলো তারা শুষে ফেলবে। নিউট্রন যখন শুষে ফেলবে তারা, তখন বিক্রিয়ার গতি স্লো হয়ে যাবে, তাপ উৎপাদনও কমে চলে আসবে। তো এটাই হলো তড়িৎ উৎপাদনের জন্য আমরা নিউক্লিয়ার শক্তিকে আমরা এভাবে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে শান্তিপূর্ণ ব্যবহার। আর অশান্তিপূর্ণ ব্যবহার তো সবাই জানো, বোমা, ঠিক আছে, বোমা দিয়ে ফাটাই টাটা দিল। এই প্রসেসটা আশা করি সবার কাছে খুব ইজি লেগেছে, বুঝতে পারছো, ঠিক আছে। আর তোমাদের যখনই কোনো ধরনের কোনো প্রবলেম হবে, অবশ্যই কমেন্টের মধ্যে একটু আমাকে জানাবে, ঠিক আছে, একটু সুন্দরভাবে একটু কমেন্টে একটু উপস্থাপন করবে জিনিসটা, কারণ এখানে সবাই স্যাররা আছেন, ঠিক আছে, সবাই সবাই তোমাদের জন্য অনেক কষ্ট করছেন, যাতে তোমাদের কে আমরা একটা বেস্ট সার্ভিস দিতে পারি। হ্যাঁ, আমাদের সবার ডেডিকেশনটা কাজ করছে, যাতে তোমাদের থেকে রেজাল্টটা বের করে আনা যায়। তোমাদেরকেও সাহায্য করতে হবে, তোমাদেরকেও পড়ার টেবিলে সময় দিতে হবে, তোমাদেরকেও ভিডিওগুলো দেখতে হবে। আর প্লিজ স্যার, তোমরা অনেক দেরি করে ভিডিওগুলো দেখো, যেদিন ভিডিওগুলো আপলোড দেওয়া হয় সেদিন বা তার পরের দিনের মধ্যে প্লিজ জিনিসটা দেখার চেষ্টা করো, কারণ এটার জন্য শৃঙ্খলার অনেক বেশি সমস্যা হয়। তুমি মনে করো বসে থাকলে, আচ্ছা ভিডিও আমি দেখবো আস্তে ধীরে দেখবো, অনেক দিন পরে গিয়ে তুমি ভিডিওটা দেখো, আস্তে তারপর সেখানে কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করো, সমস্যা নেই, কিন্তু তুমি অনেক দিন পরে ভিডিওটা দেখতেছো, ঠিক আছে, তো এটাই উপকার, তোমার কোনো উপকার হচ্ছে না। জিনিসটা যত তাড়াতাড়ি করতে পারবে, তত তোমার তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হবে, তুমি তত বেশি প্র্যাকটিস করার সময় পাবে। সবারই এখন খুব খারাপ একটা সময় চলতেছে, সবাইকে এখন মনোযোগী হতে হবে, সবাইকে এখন এফোর্ট দিতে হবে, ঠিক আছে। তোমরা সমস্যা দিচ্ছ, এবং আমিও চেষ্টা করছি তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করে যেভাবে পারি সেভাবে তোমাদের কাছে পৌঁছানোর। তো আমাদের এই এফোর্ট যেটা আছে, প্লিজ এটা যাতে ভেইন না হয়ে যায়, মানে এটা যাতে নষ্ট না হয়ে যায়, প্লিজ লেট নট ইট গো টু ভেইন, ঠিক আছে। এটা যাতে কোনোভাবে মানে তো এটা যাতে তোমাদের উপকারে লাগে, এটা যাতে কোনো মানে কি বলবো, এটার যাতে ফলাফলটা তোমরা বয়ে আনতে পারো সর্বোচ্চ বেশি, এটা তোমাদের কাছে আমার একটা কি থাকবে, একটা নির্দেশনা বলো, অনুরোধ বলো, থাকবে তোমাদের কাছে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ অল।